ইরানের ইউরেনিয়াম কোথায় আছে জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ। আর ইরানকে কিছু দেয়া হচ্ছে না বা কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের প্রচারণায় ইরানের বিরুদ্ধে মিডিয়া গেম বলে অভিযোগ করেছে তেহরান। গাজায় ক্যাফে, ত্রাণ বিতরণ কেন্দ্র, স্কুলে ইসরায়েলি হামলা, 24 ঘন্টায় প্রাণ ঝরেছে আরও 95 ফিলিস্তিনির। ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিস সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। দর্শক, জানাবো সেই খবরও বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি লিনি আফরোজ। ইরানের 400 কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা আইএইএ। এই তথ্য স্বীকার করেছেন সংস্থাটির মহাপরিচালক। আর ইরানের সাথে কোনো আলোচনা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের বিচার বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 935 জনে। আরও জানাচ্ছেন চৈতি সারোয়ার। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর কোন পথে রয়েছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা আইএইএ স্বীকার করেছে, ইরানের 400 কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে তারা তা জানে না। কানাডিয়ান টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে আইএইএ মহাপরিচালক রাফাল গ্রসি ইরান প্রসঙ্গে এসব কথা বলেন। আমরা জানি না ইরানের ইউরেনিয়াম কোথায় আছে। ইসরায়েল ইরান সংঘাতের সময় অন্তত 400 কেজি ইউরেনিয়াম ছিল ইরানের, এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা ছিল 60%। পারমাণবিক বোমা তৈরির জন্য কমপক্ষে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, আর 60%কে 90% উন্নীত করা কঠিন কোনো ব্যাপার না। এদিকে ইরানকে কোনো কিছু দিচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাথে কোনো আলোচনাও করছেন না বলেও জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে আবারও ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসের দাবি জানিয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে কোনো সমঝোতার উদ্দেশ্য নয়, বরং এটি একটি কৌশলগত প্রচারণার অংশ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ট্রাম্পের এই বিবৃতি সংলাপ বা সমস্যা সমাধানের পক্ষে এটি গুরুতর অভিব্যক্তি হিসেবে দেখার চেয়ে মনস্তাত্ত্বিক ও মিডিয়া গেমের প্রেক্ষাপটে বেশি দেখা উচিত। ট্রাম্পের ভাষা এবং আচরণ ইঙ্গিত দেয় ওয়াশিংটন এখনও তেহরানের উপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসার পরিকল্পনা করছে না। এছাড়া জুন মাসে ইসরায়েলের সাথে সংঘাতে মোট নিহতের সংখ্যা নতুন করে প্রকাশ করেছে ইরান। দেশটির বিচার বিভাগের নতুন পরিসংখ্যান অনুযায়ী 12 দিনে ইরানে নিহত হয়েছেন 935 জন। নিহতদের মধ্যে 38 জন শিশু এবং 132 জন নারী আছেন। চৈতি সরোয়ার, 71। গত 2 দশক ধরে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি এক আলোচিত ও বিতর্কিত ইস্যু। তবে আজকের এই সংকটমূলক পরিস্থিতির সূচনা হয়েছিল বহু বছর আগে। একসময় যখন যুক্তরাষ্ট্র নিজেই ইরানকে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে সহায়তা করেছিল। এই সহায়তার পেছনে ছিল শান্তির জন্য পরমাণু নামক এক উচ্চাকাঙ্ক্ষী আন্তর্জাতিক উদ্যোগ। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। 2003 সালে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রকাশ করে যে ইরান গোপনে 18 বছর ধরে একটি পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। এর মধ্যে ছিল একাধিক বৃহৎ ও উন্নত মানের পারমাণবিক স্থাপনা। ইরান যদিও দাবি করেছিল এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে পশ্চিমা দেশগুলোর সন্দেহ ছিল তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির সূচনা হয়েছিল 1950-এর দশকে, যখন যুক্তরাষ্ট্র নিজেই ইরানকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছিল।
ইরানের পারমাণবিক কর্মসূচির গোড়াপত্তন ঘটে 1953 সালে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার জাতিসংঘে এক ভাষণে শান্তির জন্য পরমাণু উদ্যোগের প্রস্তাব দেন। তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তিকে সামরিকের বদলে মানব কল্যাণে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। এর আওতায় 1957 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তি হয় এবং তেহরানে গবেষণা চুল্লি স্থাপন করা হয়। 1967 সালে যুক্তরাষ্ট্র ইরানকে 5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি গবেষণা চুল্লি দেয় এবং সঙ্গে দেয় উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। এর 3 বছর পর অর্থাৎ 1970 সালে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি অনুমোদন করে। 1974 সালে গঠিত হয় ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। ইরান ঘোষণা দেয় আগামী 2 দশকে ইরানে 23টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। কিন্তু এর বড় বাধা ছিল ইরানে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ পারমাণবিক প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী ছিল না। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়। প্রথমে তারা পারমাণবিক কর্মসূচিকে সাদা হাতি বা অকার্যকর বলে প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে 5 থেকে 6 বছর পর্যন্ত এই প্রকল্প পুরোপুরি অচল হয়ে পড়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিপ্লবী নেতৃত্ব বুঝতে শুরু করে পারমাণবিক প্রযুক্তির কৌশলগত গুরুত্ব। এরপর থেকে তারা গোপনে কর্মসূচি গড়ে তোলে এবং নতুন বিশেষজ্ঞ তৈরি করতে থাকে। অনেক বিশেষজ্ঞ মনে করেন শান্তির জন্য পরমাণু প্রকল্প এক দ্বৈত ফল বয়ে আনে। একদিকে এটি শান্তিপূর্ণ গবেষণার সুযোগ তৈরি করে, অন্যদিকে এর ছায়াতেই গড়ে ওঠে অস্ত্র তৈরির পথ। মনিরুজ্জামান বাবু, ৭১। সিরিয়া ও লেবাননের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরায়েল। ইরানের সাথে যুদ্ধের পর তাদের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের সাথে সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ইসরায়েলের নেতারা বলেছেন, ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে দেশটির অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এখন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন, সিরিয়া ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোকে শান্তি ও স্বীকৃতির বৃত্তে আনতে তারা আগ্রহী। তবে ইসরায়েলের নিরাপত্তা ও স্বার্থ বজায় রেখে সে সম্পর্ক স্থাপন করা হবে বলেও জানান তিনি। গোলান মালভূমি ইসরায়েলের অংশ হয়ে থাকবে বলেও জানান গিডিওন, কিন্তু সিরিয়া এতে আপত্তি জানিয়েছে। গাজায় একটি ক্যাফে, স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 95 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মাঝে উত্তর গাজায় সমুদ্রের তীরে অবস্থিত আল বাকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি হামলায় 39 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে, যেখানে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদনে। নিজের দুর্নীতি মামলার অবসান ঘটাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা। ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য নামা লাজিমি টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক বিবৃতিতে জানান, নেতানিয়াহু ইসরায়েলের জনগণের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে শর্তাধীন করে তুলেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র এটা কখনো সহ্য করবে না। আর এর নিন্দা জানিয়ে ডেমোক্রেটিক দলের আইন প্রণেতা গিলাদ কারিফ বলেন, আদালতের দণ্ড থেকে রক্ষা পেতে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা ও জিম্মিদের নিয়ে খেলছেন। ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে 34 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এখনও নিখোঁজ রয়েছে আরও 27 জন। গুরুতর আহত হয়েছে বেশ আরও 35 জন। সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্প তালুক এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের সময় কারখানায় আটকে পড়ে 12 জনের মৃত্যু হয়। এখনও অনেক শ্রমিক নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। কারখানাটিতে ওষুধ তৈরির সামগ্রী তৈরি হতো বলে জানিয়েছে পুলিশ।
পাকিস্তানে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত 46 জন মারা গেছে, আহত হয়েছে বহু মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ এর দেয়া তথ্য অনুযায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া এলাকা। সেখানে 10 শিশু সহ 21 জনের মৃত্যু হয়েছে। সেখানে আকস্মিক বন্যা 14 জনকে ভাসিয়ে নিয়ে গেছে। এছাড়া দেশটির পাঞ্জাবে 13 জনের প্রাণহানি ঘটেছে, এর মধ্যে দেওয়াল ধসে 8 জন শিশু মারা গেছে। সিন্ধু ও বেলুচিস্তানেও মারা গেছে 11 জন। পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে। এদিকে পাকিস্তান সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারি করে জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইউরোপ জুড়ে বেড়েছে তাপপ্রবাহ। ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল ও ফ্রান্সে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে দেখা দিয়েছে। গরমে দিশাহারা হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের ভয়াবহ তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। শারমিন স্বপ্না রিপোর্ট। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ইউরোপের 5 দেশ ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল ও ফ্রান্সের উপর দিয়ে। গত কয়েকদিন ধরে দেশগুলোর অধিকাংশ এলাকায় দিনের বেলায় তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। পর্তুগালের রাজধানী লিসবনে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস দেয়া হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা সারা দেশে চরম অগ্নি ঝুঁকির সতর্কতা জারি করেছে। রোদ এবং গরমে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরাও। আমরা প্রচুর পান করছি, এটাই মূল বিষয়, এবং আমরা প্রচুর ট্যাক্সি নিচ্ছি। আমরা খুব বেশি হাঁটছি না, আমরা ট্যাক্সি এবং ট্রাম নিচ্ছি। গত এক সপ্তাহ ধরে স্পেনের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা প্রায় প্রতিদিনই 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরমে সেখানকার বাসিন্দা ও পর্যটকরা প্রায় দিশেহারা। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির 27টি বড় শহরের মধ্যে 21টিকে রেড অ্যালার্ট জোন ঘোষণা করেছে। এর মধ্যে রোম, মিলান ও নেপলস রয়েছে। আমরা প্রচুর পানি পান করছি, টুপি পরছি এবং আমরা হাইড্রেটেড থাকার চেষ্টা করছি। ফ্রান্সের 101টি প্রশাসনিক বিভাগের মধ্যে 84টিতে তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। দোকানগুলোতেও বেড়েছে ফ্যানের বিক্রি। ইউরোপীয় আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন এই তাপপ্রবাহের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন এবং বর্তমানে যে গতিতে এবং হারে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে প্রতি বছরই গ্রীষ্মকালে ঘন ঘন এবং দীর্ঘ তাপপ্রবাহ বয়ে যাওয়ার মতো অবস্থা হবে। দুর্ভাগ্যবশত ভবিষ্যতে আমরা আরো বেশি এরকম দেখতে পাবো বলে মনে হচ্ছে। বছরের শুরুতে আমাদের বেশ কিছু গবেষণা হয়েছে যুক্তরাজ্যে আগামী 12 বছরের মধ্যে আরো 40 ডিগ্রির দিন দেখার সম্ভাবনা রয়েছে। শারমিন স্বপ্না, 71। জাপান যুক্তরাষ্ট্রে উৎপাদিত চাল কিনতে অনিচ্ছুক এমন অভিযোগ তুলে জাপানের রপ্তানি করা পণ্যের উপর উচ্চ হারে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জাপানের চালের সংকট থাকা সত্ত্বেও দেশটি যুক্তরাষ্ট্র থেকে চাল কেনে না। মার্কিন সেন্সাস ব্যুরোর বাণিজ্য পরিসংখ্যান বলছে গত বছর $298 মিলিয়ন চাল আমদানি করেছে জাপান। শুধু 2025 সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তারা $114 মিলিয়ন চাল কিনেছে যুক্তরাষ্ট্র থেকে। তবে চলমান বাণিজ্য আলোচনা থেকে জাপান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের চাল কেনা বন্ধ করে দেবে কিনা তা এখনো পরিষ্কার নয়। ট্রাম্প এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে নতুন করে আবারও জাপানের উপর শুল্ক আরোপ করা হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাপানের গাড়ির উপর এখন থেকে 25% শুল্ক দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প মানবিক সহায়তার অর্থ বরাদ্দ কমিয়ে ফেলায় 2030 সালের মধ্যে 1,40,00,000 মানুষের মৃত্যু হতে পারে, এমন তথ্য জানিয়েছে চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেটের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে এসব অকাল মৃত্যুর মধ্যে 1/3 হবে শিশু। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউএসএআইডি বা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের 80% বেশি কর্মসূচি বাতিল করেছেন ট্রাম্প। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক দাভিদে রসেলা এক বিবৃতিতে বলেন, অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য এই আর্থিক ধাক্কার প্রভাব হবে বৈশ্বিক মহামারী বা বড় ধরনের সশস্ত্র সংঘাতের মতোই। ফলে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে গত 2 দশকে স্বাস্থ্য খাতে যে অগ্রগতি হয়েছে তা হঠাৎ থমকে যেতে পারে, এমনকি পরিস্থিতি আগের চেয়েও খারাপ হতে পারে।
দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।